রাশিয়াকে ঠেকাতে সীমান্তে সুরক্ষা বাড়াচ্ছে পোল্যান্ড। ইউরোপের সবচেয়ে যুক্তরাষ্ট্র বান্ধব দেশ পোল্যান্ড। ইরাকে মার্কিন আগ্রাসনে যোগ দিয়েছিল দেশটি। এমনকি সিআইএকে নিজেদের মাটিতে গোপন কারাগারও স্থাপনের অনুমতি দিয়েছিল। পোল্যান্ড ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও খাতির করার চেষ্টা করছে, একটি মার্কিন ঘাঁটির নাম ট্রাম্পের নামে করার প্রস্তাব করেছে। এখন ইউরোপ থেকে সেনা প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র। পোল্যান্ডের আশঙ্কা তারাই হতে পারে রাশিয়ার পরবর্তী লক্ষ্য। যুক্তরাষ্ট্র না থাকলে পোল্যান্ডের পরিকল্পনা কি? Poland's a great country. We like it a lot. We're friends with Poland. We see Poland as the model ally on the continent. কিন্তু পোল্যান্ডের জন্য এই সম্পর্ক দিন দিন জটিল হয়ে উঠছে। Czy mamy pewność, że interes Stanów Zjednoczonych będzie tożsamy z polskim? Byliśmy i będziemy lojalnym sojusznikiem Ameryki, ale nie możemy być frajerami. ট্রাম্প যা যা চেয়েছেন পোল্যান্ড ঠিক তাই করেছে। সামরিক খাতে দেশটি জিডিপির প্রায় 4.5% খরচ করেছে, যা নেটো জোটের যে কোনো দেশের তুলনায় সর্বোচ্চ। পোল্যান্ডের জনগণও সামরিক সক্ষমতা বৃদ্ধির এই উদ্যোগকে সমর্থন করেছে, কারণ সীমান্তের ঠিক ওপারেই রাশিয়া ইউক্রেনে যুদ্ধ চালাচ্ছে। পোল্যান্ডের সীমান্তে রয়েছে ইউক্রেন ও রাশিয়া। এটি ইউরোপের রাশিয়ার ছিটমহল কালিনিনগ্রাদ। আর রয়েছে রাশিয়ার ঘনিষ্ঠ বন্ধু বেলারুশ। রাশিয়ার বিরুদ্ধে পোল্যান্ডের সবচেয়ে শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা হল নেটোর সদস্যপদ। এই পশ্চিমা সামরিক জোটের সদস্যরা আক্রমণের মুখে পরস্পরকে সহায়তায় প্রতিশ্রুতিবদ্ধ। এর অর্থ যুক্তরাষ্ট্রও সামরিকভাবে পাশে দাঁড়াবে। যুক্তরাষ্ট্রের রয়েছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী এবং বিশাল পারমাণবিক অস্ত্রভাণ্ডার। তবে রাশিয়ার সবচেয়ে কাছাকাছি অবস্থিত নেটোর পূর্ব সীমান্তের দেশগুলো এখন ভাবছে মার্কিন প্রতিশ্রুতি আসলে কতটা দৃঢ়। ফলে পোল্যান্ডও নিজেকে অরক্ষিত মনে করছে। নানা অগ্নিসংযোগের ঘটনা এবং পোল্যান্ডের আকাশসীমায় ড্রোন ওড়ানোর ঘটনায় রাশিয়াকে দায়ী করেছে পোল্যান্ড। Przerażona jestem. Przerażona, tak jak większość obywateli w Polsce, no bo boimy się. Jesteśmy blisko, boimy się. Putin jest nieobliczalny. W sensie Rosjanie nie odpuszczą, będą chcieli iść dalej. পোল্যান্ডে এই যুদ্ধের প্রভাব সরাসরি অনুভূত হচ্ছে। আশঙ্কা রয়েছে রাশিয়া ইউক্রেনেই থেমে থাকবে না। জাস্টিনা গটকভস্কা পোল্যান্ডের রাষ্ট্রীয় অর্থায়নে পরিচালিত থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর ইস্টার্ন স্টাডিজের একজন প্রতিরক্ষা বিশেষজ্ঞ। রাশিয়ার দৃষ্টিতে আমরা দুর্বল ও বিভক্ত হলে এবং কোনো প্রতিক্রিয়া না দেখালে এমন দিন ধারণার চেয়েও দ্রুত আসতে পারে। 2021 সালে ইউক্রেনে পূর্ণমাত্রায় আগ্রাসনের প্রস্তুতি নেয়ার সময় ভ্লাদিমির পুতিন নেটোকে আল্টিমেটাম দিয়েছিলেন। Russia is demanding NATO withdraw its forces. Poland was named in Russian demands. It wanted to see multinational NATO forces leaving the country. নেটো পুতিনের দাবি প্রত্যাখ্যান করেছিল, কিন্তু পোল্যান্ডের জন্য এটি ছিল স্পষ্ট ইঙ্গিত তারা নিরাপত্তা ঝুঁকির মুখে রয়েছে। ইউক্রেনে রাশিয়ার যুদ্ধকে একটি বৃহত্তর কৌশলের অংশ হিসেবে দেখছে পোল্যান্ড। এমন না যে রাশিয়ানরা স্বভাবগতভাবে অত্যন্ত নিষ্ঠুর বা বর্বর, বরং তারা ইউরোপীয় ব্যবস্থার অংশীদার হতে চায় বলেই এমনটা করে। ইয়াতসেক বার্তোশেক পোল্যান্ডের ভূ রাজনীতি বিষয়ক একটি থিঙ্ক ট্যাঙ্ক পরিচালনা করেন। আমরা যদি নতি স্বীকার করি বা হাল ছেড়ে দেই, তবে তারা আমাদের উপর রাজনৈতিক সমাধান চাপিয়ে দেবে, যেমন মহাসড়ক কোথায় নির্মাণ হবে, আমরা কোন জ্বালানি কিনব ইত্যাদি। কারণ নিজস্ব ভূ রাজনৈতিক লক্ষ্য এবং তা রক্ষার মতো সক্ষমতা না থাকলে ঠিক এমনটাই ঘটে। রাশিয়াকে দূরে রাখার নিজস্ব লক্ষ্য বাস্তবায়নে পোল্যান্ড দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের উপর নির্ভর করে আসছে। তবে ওয়াশিংটন রাশিয়ার বিষয়ে দৃষ্টিভঙ্গি পাল্টাচ্ছে বলে মনে হচ্ছে। শুধু সামরিক দৃষ্টিকোণ থেকে কোনো মার্কিন কৌশলবিদই মনে করেন না ইউরোপে রাশিয়া একটি আধিপত্যবাদী হুমকি। সুমন্ত্র মৈত্র যুক্তরাষ্ট্রের কৌশল এবং মার্কিন নীতির পরিবর্তন বিষয়ক একজন বিশেষজ্ঞ। আমরা ইউরোপীয়দের সবসময় বলি, দেখুন রুশদের কখনোই খাটো করে দেখবেন না। আপনার প্রতিবেশী হিসেবে তারা একটি বড় মাথা ব্যথার কারণ, তবে সমস্যাটিকে সঠিক প্রেক্ষাপটে বিচার করুন। রুশরা ইউক্রেন বা পোল্যান্ড দখল করতে পারবে না, তাদের সেই সক্ষমতা নেই। এদিকে পেন্টাগন এখন ইউরোপে মার্কিন সৈন্য সংখ্যা কমানোর পরিকল্পনা করছে। পোল্যান্ডের জন্য এটি উদ্বেগজনক, কারণ দেশটিতে প্রায় 10,000 মার্কিন সেনা মোতায়েন রয়েছে। এদের অধিকাংশই পালাক্রমে আসা যাওয়ার মধ্যে থাকে এবং স্থায়ীভাবে সেখানে অবস্থান করে না।
তবে এই বাহিনী নিয়ে যুক্তরাষ্ট্রের পরিকল্পনা বিভ্রান্তিকর। সম্প্রতি যুক্তরাষ্ট্র তড়িঘড়ি করে পোল্যান্ডে প্রায় 4,000 সৈন্য মোতায়েনের সিদ্ধান্ত বাতিল করে। পোল্যান্ড এতে বেশ অবাক হয়। এরপর ট্রাম্প ঘোষণা করেন দেশটিতে আরও 5,000 সৈন্য পাঠানো হবে। পোল্যান্ডের মেক আমেরিকা গ্রেট এগেন বা মাগা সমর্থক প্রেসিডেন্ট ক্যারল নেভরোৎস্কির সঙ্গে ট্রাম্পের বিশেষ সম্পর্ক রয়েছে, কিন্তু ঘন ঘন অবস্থান পরিবর্তনের ফলে পোল্যান্ডও এখন যুক্তরাষ্ট্রের সমর্থন নিয়ে দ্বিধায় রয়েছে। পোল্যান্ড এখন দেশটিতে একটি স্থায়ী মার্কিন ঘাঁটি স্থাপনের জন্য চাপ দিচ্ছে। আমেরিকানরা ইউরোপের নিরাপত্তা কাঠামোর বিষয়ে নিজেদের প্রভাব বজায় রাখতে চায়, অথচ এর জন্য কোনো খরচ বহন করতে রাজি নয়। একদিকে তারা বলে যে তারা সহায়তা করবে, আবার বলে করবে না। ফলে আমাদের সহজেই প্রভাবিত করা যায়, কারণ যারা আমাদের এই নিরাপত্তা দিচ্ছে সেই বাইরের শক্তির উপর আমরা নির্ভর করে থাকতে চাই, কিন্তু সেই যুগ শেষ। যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতির বিষয়ে তাদের সন্দেহ করা উচিত নয়, তবে সামরিক সক্ষমতা বৃদ্ধি ও বিকল্প জোটের ব্যবস্থা রাখা প্রয়োজন। আপনারা নেটোর সদস্য, আপনারা যুক্তরাষ্ট্রের পারমাণবিক সুরক্ষা বলয়ের আওতায় রয়েছেন, কিন্তু বাস্তবতা হলো পৃথিবীর সঙ্গে আপনাদেরও পাল্টাতে হবে। আর আমরা যেমনটা দেখছি, পোল্যান্ড বদলাচ্ছে। দেশটি ব্যাপকভাবে নিজেদের সামরিক শক্তি বৃদ্ধি করছে। পোলিশ সেনাবাহিনী এখন নেটোর মধ্যে তৃতীয় বৃহত্তম এবং এর আকার আরও বাড়ছে। 2039 সালের মধ্যে পোল্যান্ড 5 লাখ সদস্যের বাহিনী গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করেছে। 2020 সাল থেকে পোল্যান্ডের প্রতিরক্ষা বাজেট ব্যাপকভাবে বেড়েছে। দেশটি পুরোদমে সামরিক সরঞ্জাম কেনায় মনোযোগ দিয়েছে। যুক্তরাষ্ট্রের কাছ থেকে কেনা এইসব সরঞ্জামের মধ্যে রয়েছে আব্রামস ট্যাঙ্ক, অ্যাপাচি হেলিকপ্টার এবং F-35 যুদ্ধবিমান, যার প্রথম চালানটি সম্প্রতি দেশটিতে এসে পৌঁছেছে। তবে পোল্যান্ড কেবল একটি উৎসের উপরই পুরোপুরি নির্ভর করছে না। তারা দক্ষিণ কোরিয়ার অস্ত্রের পেছনেও বিপুল অর্থ ব্যয় করছে। পাশাপাশি পারমাণবিক প্রতিরোধ ব্যবস্থার বিষয়েও আগ্রহী পোল্যান্ড, তবে সেই বিষয়ে আমরা একটু পরে আলোচনা করব। পোল্যান্ড এত অস্ত্রের খরচ কিভাবে যোগাচ্ছে? 2004 সালে ইউরোপীয় ইউনিয়নে যোগ দেওয়ার পর থেকেই দেশটিতে প্রবৃদ্ধির জোয়ার এসেছে। এবছর পোল্যান্ড $1 ট্রিলিয়ন অর্থনীতির দেশে পরিণত হয়েছে এবং বিশ্বের শীর্ষ 20 অর্থনীতির দেশের তালিকায় প্রবেশের দ্বারপ্রান্তে পৌঁছেছে। পোল্যান্ডের ইতিহাসের দিকে তাকালে বোঝা যায় এই সাফল্য আসলে কতটা বিরল, আর কেনই বা দেশটি নিজেদের অতীত নিয়ে এতটা ভীত। শত শত বছর ধরে পোল্যান্ড বারবার বিভক্ত ও দখল হয়েছে। 1700 দশকের শেষের দিকে তৎকালীন পোলিশ লিথুয়ানিয়ান কমনওয়েলথ ভাগ হয়ে যায় রাশিয়া, অস্ট্রিয়া এবং জার্মান রাষ্ট্র প্রুশিয়ার মধ্যে। পোল্যান্ডকে পুরোপুরি গ্রাস করে নেওয়া হয়, যার ফলে 100 বছরেরও বেশি সময় ধরে মানচিত্র থেকেই মুছে যায় পোল্যান্ড। প্রথম বিশ্বযুদ্ধের পর পোল্যান্ড একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আবার আত্মপ্রকাশ করে, কিন্তু সেটাও বেশিদিন স্থায়ী হয়নি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি জার্মানি এবং সোভিয়েত ইউনিয়ন পোল্যান্ডকে আবারও ভাগাভাগি করে নেয়। যুদ্ধ শেষ হওয়ার পর পোল্যান্ডের সীমানাও পশ্চিম দিকে সরিয়ে নেওয়া হয়েছিল। এটি একটি সোভিয়েত বলয়ে থাকা রাষ্ট্রে পরিণত হয় এবং প্রায় অর্ধ শতাব্দী এই বলয়েই আটকা পড়ে থাকে। পোল্যান্ডের সলিডারিটি বা সংহতি আন্দোলন সোভিয়েত আধিপত্যের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। 1989 সালে কমিউনিস্ট শাসনের পতন ঘটে এবং পোল্যান্ড তার সার্বভৌমত্ব ফিরে পায়। সোভিয়েত সৈন্যরা ধীরে ধীরে সরে যায়। নতুন পোল্যান্ড দ্রুতই পশ্চিমা বিশ্বের সঙ্গে নিজেদের সম্পৃক্ত করার উদ্যোগ নেয়। তৎকালীন পোলিশ প্রেসিডেন্ট ভাভেন্সা মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে আলোচনার জন্য ওয়াশিংটন সফর করেছিলেন। তাদের একান্ত আলোচনার যে প্রতিলিপিটি পরে প্রকাশ করা হয়েছে তা থেকে বোঝা যায় তার একটি সুনির্দিষ্ট বার্তা ছিল। ভাভেন্সার আবেদন কাজে লেগেছিল। মার্কিন সমর্থনে পোল্যান্ড নেটোতে যোগ দেয়। নির্ভরযোগ্য অংশীদার হিসেবে নিজেকে প্রমাণ করতে পোল্যান্ড সর্বাত্মক প্রচেষ্টা চালায়। আফগানিস্তান ও ইরাকে যুক্তরাষ্ট্রের যুদ্ধেও অংশ নিয়েছিল দেশটি। এমনকি নিজেদের ভূখণ্ডে সিআইএকে একটি তথাকথিত ব্ল্যাক সাইট বা গোপন কারাগার পরিচালনার সুযোগও করে দিয়েছিল পোল্যান্ড। সেখানে 9/11-এর ঘটনার পর সিআইএ সন্ত্রাসবাদে সন্দেহভাজনদের উপর নির্যাতন চালিয়েছিল। পরবর্তীতে ইউরোপীয় মানবাধিকার আদালত পোল্যান্ডকে প্রাক্তন বন্দীদের ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেয়। তারপরও পোল্যান্ড ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক ঘনিষ্ঠই ছিল। এই বিষয়ে রাশিয়ার মনোভাব কী ছিল সেটা জানতে একটু পেছন ফিরে দেখা যাক। নেটোর সম্প্রসারণ নিয়ে রাশিয়া অসন্তুষ্ট ছিল।
এই উদ্বেগ নিরসনে নেটো প্রতিশ্রুতি দিয়েছিল কোনো হুমকি সৃষ্টি না হওয়া পর্যন্ত তারা সেখানে স্থায়ীভাবে সেনা মোতায়েন করবে না। এছাড়া নেটোর সিদ্ধান্তের ক্ষেত্রে রাশিয়ার কোনো ভেটো দেওয়ার অধিকার ছিল না। সেই চুক্তিটি 1999 সালে পোল্যান্ড এবং 2004 সালে আরও একবার নেটোর সম্প্রসারণের পথ প্রশস্ত করেছিল। কিন্তু নেটো যত বড় হতে থাকল, রাশিয়া যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তাদের বৈশ্বিক এজেন্ডা অতিরিক্ত এগিয়ে নেয়ার অভিযোগ তুলতে শুরু করল। Считаю, что для современного мира однополярная модель не только неприемлема, но и вообще невозможна. Да, по сути, чуть ли не вся система права одного государства, прежде всего, конечно, Соединенных Штатов, перешагнула свои национальные границы и, по сути, во всех сферах, и в экономике, и в политике, и в гуманитарной сфере навязывается другим государствам. Ну, кому это понравится? একসময় সোভিয়েত ইউনিয়নের অংশ থাকা ইউক্রেন ও জর্জিয়ার নেটো সদস্যপদ নিয়ে রাশিয়া ও পশ্চিমা বিশ্বের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। পোল্যান্ড এই দেশ দুটিকে নেটোতে অন্তর্ভুক্তির জন্য জোর প্রচেষ্টা চালিয়েছিল। এই দেশগুলোর সামনে অন্য কোনো বিকল্প নেই। পোল্যান্ড বিষয়টি বেশ আগেই বুঝতে পেরেছিল। তাদের সামনে দুটি পথ রয়েছে, হয় কোনোভাবে ইউরো আটলান্টিক কাঠামোর সঙ্গে যুক্ত হওয়া এবং নেটো ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে একীভূত হওয়া, অথবা রাশিয়ার আধিপত্যের শিকার হওয়া, সেটা আগ্রাসীভাবে হোক কিংবা ধীর ও ক্রমবর্ধমান প্রক্রিয়ায়। এবং ঠিক সেটাই ঘটেছিল। 2008 সালে রাশিয়া জর্জিয়া আক্রমণ করে। পোল্যান্ডের তৎকালীন প্রেসিডেন্ট জর্জিয়ার রাজধানী তিবলিসিতে গিয়েছিলেন সংহতি প্রকাশের জন্য। I my też świetnie wiemy, że dziś Gruzja, jutro Ukraina, pojutrze państwa bałtyckie, a później może i czas na mój kraj, na Polskę. 6 বছর পর রাশিয়া ইউক্রেনের ক্রাইমিয়া নিজেদের অন্তর্ভুক্ত করে নেয়। এরপরই নেটো তার পূর্ব সীমান্তে প্রথম সেনা মোতায়েন করার সিদ্ধান্ত নেয়। 5000-এরও কম সেনা পোল্যান্ড, এস্তোনিয়া, লাটভিয়া ও লিথুয়ানিয়া জুড়ে মোতায়েন করা হয়েছিল। পোল্যান্ডের কাছে এই পদক্ষেপ যথেষ্ট মনে হয়নি। ইউরোপীয় ইউনিয়ন ও নেটোর সদস্য অন্য দেশগুলো সে সময় পরিস্থিতিকে পোল্যান্ড বা বাল্টিক রাষ্ট্রগুলোর মতো এতটা গুরুতর বা উদ্বেগজনক হিসেবে দেখেনি এবং খুব দ্রুতই রাশিয়ার সঙ্গে স্বাভাবিক সম্পর্কে ফিরে গিয়েছিল। ইউক্রেনে রাশিয়ার সর্বাত্মক আগ্রাসনের পরই কেবল এই পরিস্থিতির পরিবর্তন ঘটে। অন্যান্য ইউরোপীয় দেশগুলো যখন কেবল সমর্থন জানাচ্ছে, পোল্যান্ড তখন এক ধাপ এগিয়ে দ্রুততার সাথে শরণার্থীদের আশ্রয় এবং অস্ত্র সরবরাহ শুরু করে। অবশ্য এখন পোল্যান্ড ও ইউক্রেনের সম্পর্ক কিছুটা সংকটের মধ্যে রয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার ইতিহাস নিয়ে দেশ দুটির মধ্যে মতবিরোধ চলছে, তবে সেটা ভিন্ন প্রসঙ্গ। তবে এটা জটিল সমস্যার সৃষ্টি করতে পারে, কারণ পোল্যান্ডের ইউক্রেনকে প্রয়োজন। পূর্বাঞ্চলে এটি আমাদের জন্য বাফার হিসেবে কাজ করে এবং তাদের সহায়তায় আমরা রুশদের পরাজিত করতে পারি। আর ঠিক এ কারণেই এই যুদ্ধে আমরা ইউক্রেনীয়দের অবিচল মিত্র। এই যুদ্ধের ফলে নেটো তার পূর্ব সীমান্তে উপস্থিতি বাড়ানোর পদক্ষেপ নিয়েছে, যার মধ্যে রয়েছে নতুন যুদ্ধদল তৈরি করা এবং সৈন্য সংখ্যা বাড়ানো। রাশিয়ার আগ্রাসনের পর ফিনল্যান্ড এবং সুইডেন নেটোতে যোগ দিয়েছে। তবে নেটো যখন অনেকদিন আগে পোল্যান্ডের সতর্ক করা পরিস্থিতির মুখোমুখি, ঠিক তখনই যুক্তরাষ্ট্র তার অবস্থান পরিবর্তন করছে। নেটোতে আর নতুন দেশের যোগ দেওয়ার আলোচনা এখন বন্ধ। লন্ডন, প্যারিস, বার্লিন বা ওয়ারশোর জন্য প্রাণ দেওয়ার বিষয়টি আমেরিকানদের কাছে গ্রহণযোগ্য করে তোলা সহজ, কিন্তু রিগা, মারিউপোল বা তিবলিসির জন্য প্রাণ দেওয়ার কথা তাদের বোঝানো অনেক বেশি কঠিন। বিষয়টি আসলেই কঠিন। এই দেশগুলো কোথায় সেটাও আমেরিকানরা জানে না। এমনকি বৃহত্তর প্রেক্ষাপটে এই দেশগুলোর গুরুত্ব কি সে সম্পর্কেও তাদের কোনো ধারণা নেই। ট্রাম্প যেভাবে পুটিনকে উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছেন এবং রাশিয়ার সঙ্গে সম্পর্ক নতুন করে গড়ে তোলার চেষ্টা করছেন, সেটা নিয়েও উদ্বিগ্ন পোল্যান্ড। এ কারণেই পোল্যান্ড ভৌগোলিকভাবে কাছে থাকা অংশীদারদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলছে। তারা নেটো জোটের পূর্ব সীমান্তের দেশগুলোকে একত্রিত করছে, যাতে অভিন্ন লক্ষ্য ও এজেন্ডা এগিয়ে নেওয়া যায়। নর্ডিক দেশগুলোকেও তাদের সঙ্গে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছে। নিরাপত্তা সংক্রান্ত ঝুঁকির বিষয়ে নর্ডিক দেশগুলোর দৃষ্টিভঙ্গি পোল্যান্ড ও বাল্টিক রাষ্ট্রগুলোর সঙ্গে অনেকটাই সাদৃশ্যপূর্ণ। পোল্যান্ডের মতোই এই দেশগুলো রাশিয়ার দিক থেকে হাইব্রিড চাপের সম্মুখীন হচ্ছে এবং নিজেদের নিরাপত্তা ও প্রতিরক্ষা খাতে ব্যাপক বিনিয়োগ করছে। পোল্যান্ড সুইডেন থেকে নতুন সাবমেরিন কিনছে।
ইউরোপীয় ইউনিয়নের প্রথম ড্রোন প্রতিরোধী ব্যবস্থা তৈরির লক্ষ্যে কাজ করছে নরওয়ের সঙ্গে। পাশাপাশি পোলিশ বাহিনী নর্ডিক অঞ্চলে যৌথ প্রশিক্ষণে অংশ নিচ্ছে। ডেনমার্কের বোর্নহোম দ্বীপ রক্ষার অনুশীলনে যোগ দিয়েছিলেন পোলিশ প্যারাট্রুপাররা। পোল্যান্ড এবং তার মিত্রদের জন্য বাল্টিক অঞ্চলটি খুবই গুরুত্বপূর্ণ। কালিনিনগ্রাদের কথা মনে আছে তো? সম্ভাব্য যে কোনো সংঘাতে এটি হয়ে উঠতে পারে কেন্দ্রবিন্দু। আমরা বাল্টিক সাগরে রাশিয়ার যে কোনো নৌ চলাচল পুরোপুরি বন্ধ করে দিতে পারি। লিথুয়ানিয়ার সহযোগিতায় পোলিশ বাহিনী সহজেই আকাশ, স্থল ও সমুদ্রপথ ব্যবহার করে কালিনিনগ্রাদকে অবরুদ্ধ করতে পারে। এই প্রচেষ্টায় সুইডেন ও ফিনল্যান্ডও সামিল হলে আমরা বাল্টিক সাগরে রুশ উপস্থিতি সম্পূর্ণ নির্মূল করতে পারব। কিন্তু পোল্যান্ডের পশ্চিম ইউরোপীয় মিত্রদের কি অবস্থা? ফ্রান্স ও যুক্তরাজ্যের সঙ্গে নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে পোল্যান্ড। ইউরোপীয় ইউনিয়নে পোল্যান্ডের বৃহত্তম প্রতিবেশী দেশ জার্মানির সঙ্গেও একটি নতুন চুক্তি হয়েছে, তবে সেটা অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ বা সীমিত পরিসরের। এর কারণ হল পোল্যান্ডের রাজনীতিতে জার্মানির সঙ্গে কাজ করাটা এখনও একটা বিতর্কিত বিষয়। দীর্ঘ সময় ধরে রাশিয়ার সঙ্গে জার্মানির সম্পর্ক, বিশেষ করে নর্ড স্ট্রিম প্রাকৃতিক গ্যাস পাইপলাইনের কঠোর বিরোধী ছিল পোল্যান্ড। এখন জার্মানির বৃহত্তম বিরোধী দল চরম ডানপন্থী এএফডি আবারও মস্কোর সঙ্গে সহযোগিতার পথে ফিরে আসার আহ্বান জানাচ্ছে। জার্মান সরকার অবশ্য বলছে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর তারা রাশিয়ার সঙ্গে সম্পর্ক চিরতরে ছিন্ন করেছে। বর্তমান জার্মান সরকার যে প্রতিরক্ষা খাতে ব্যয় বাড়াচ্ছে এবং সেনাবাহিনীতে বিনিয়োগ করছে, এসবই ইতিবাচক প্রবণতা। তবে অন্যদিকে আমরা এএফডির উত্থানও লক্ষ্য করছি। পরবর্তী পার্লামেন্ট নির্বাচনের পর কি ঘটবে এবং আগামী বছরগুলোতে জার্মানির উপর আদৌ নির্ভর করা যাবে কিনা, এ নিয়ে পোল্যান্ডে উদ্বেগ রয়েছে। শেষ পর্যন্ত পোল্যান্ডের সবচেয়ে বড় নিরাপত্তার নিশ্চয়তা হতে পারে পারমাণবিক অস্ত্র। ইউরোপে কেবল যুক্তরাজ্য এবং ফ্রান্সেরই নিজস্ব পারমাণবিক অস্ত্র রয়েছে। ফ্রান্সের অস্ত্রগুলো থেকেই পোল্যান্ড লাভবান হতে পারে। পারমাণবিক প্রতিরোধ সহযোগিতা আরও গভীর করার বিষয়ে ফ্রান্সের সঙ্গে আলোচনা করছে পোল্যান্ড। আলোচনাগুলো গোপনীয়, তাই বিস্তারিত তথ্য এখনও অস্পষ্ট। নেটোর পারমাণবিক অংশীদারত্ব কর্মসূচিতে আরও সক্রিয় ভূমিকা পালন করতে চায় পোল্যান্ড। বর্তমানে এই কর্মসূচির আওতায় নেটোর 5টি সদস্য রাষ্ট্রে মার্কিন পারমাণবিক অস্ত্র মোতায়েন রয়েছে। ইউরোপে সেনা সংখ্যা কমানোর পরিকল্পনা থাকলেও যুক্তরাষ্ট্র পারমাণবিক অস্ত্র মোতায়েন রাখতে চায়, এমনকি সেগুলোর সংখ্যা আরও বাড়ানোর কথাও ভাবছে দেশটি। পারমাণবিক অংশীদারত্বের বিষয়টি মোটেও বিশ্বাসযোগ্য নয়। পোল্যান্ডে যদি মার্কিন বা ফরাসি বাহিনী সরাসরি মোতায়েন না থাকে, তবে ইউরোপীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের অত্যধিক প্রভাব কমিয়ে আনা প্রয়োজন। পাশাপাশি রাশিয়ার প্রভাবও কমানো দরকার। পারমাণবিক অস্ত্রের অধিকারী দুটি ক্ষয়িষ্ণু সাম্রাজ্যের কাছে আমরা জিম্মি হয়ে থাকতে পারি না, আর এ কারণেই ইউরোপে আমাদের নিজস্ব পারমাণবিক কৌশল গড়ে তোলা প্রয়োজন। কয়েকটি কারণ আমার মনে হয় না যে এমনটা ঘটবে। সত্যি বলতে কি, আমেরিকানরা এর অনুমতি দেবে না। আমেরিকার কৌশলগত স্বার্থের কোনো পরিবর্তন হয়নি। আমরা চাই না যে বিশ্বের যে কোনো প্রান্তে যে কারো হাতে পারমাণবিক অস্ত্র থাকুক। পোল্যান্ড যুক্তরাষ্ট্রের বিরাগভাজন হওয়ার ঝুঁকি নেবে এমন সম্ভাবনা কম, তবে রাশিয়াকে কেন্দ্র করে দেশ দুটির মধ্যে মতপার্থক্য বাড়ছে। আপাতত রাশিয়ার সঙ্গে আলোচনায় বসার কোনো আগ্রহ পোল্যান্ডের নেই, কারণ আমরা রাশিয়ার দুর্বলতাগুলো প্রকাশ পেতে দেখছি। এখন আলোচনার উপযুক্ত সময় নয়, কারণ রাশিয়া এখনো মনে করে যে তারা জয়ী হতে পারবে। তারা এখনো তাদের আগ্রাসী লক্ষ্যগুলোর উপরই জোর দিয়ে যাচ্ছে। মাঝে মাঝে আলোচনার টেবিলে বসতে হয়। বন্ধুদের সঙ্গে তো আর দর কষাকষি হয় না, আলোচনা করতে হয় শত্রুদের সঙ্গে। আর আপনি যদি মনে করেন রুশরা আপনার শত্রু, তবে তাদের সঙ্গে আপনার কথা বলা প্রয়োজন। বিকল্পটা কি? নেটো তো আর রাশিয়ার সঙ্গে যুদ্ধে জড়াবে না। সর্বোচ্চ লক্ষ্য হলো তাদের সেই অবস্থানে রাখা যেখানে তারা সোভিয়েত ইউনিয়নের পতনের পর ছিল। রাশিয়া তার জ্বালানি সম্পদের উপর ভিত্তি করে একটি রাষ্ট্র হিসেবে টিকে থাকতে পারে, কিন্তু প্রতিবেশীদের উপর সাম্রাজ্যবাদী এজেন্ডা চাপিয়ে দিতে পারে না। আপাতত পোল্যান্ড তার সামরিক শক্তি বৃদ্ধি এবং ইউরোপে বন্ধুত্ব জোরদার করার প্রক্রিয়া অব্যাহত রাখবে। দেশটি যুক্তরাষ্ট্রকে নিজেদের পাশে রাখতে চায়, পাশাপাশি এমন এক ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিতে চায় যখন হয়তো তাদের সবচেয়ে শক্তিশালী বন্ধু আর তাদের পাশে থাকবে না।